আমরা কি সেই জায়গায় আসছি? কোথায় চলে গেছে? ক্লাসে যাইয়া ওই যে বলছি আমাদের বন্ধু ওই যে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি ইত্যাদি, ইত্যাদি ক্লাস করে। প্রত্যেক ক্লাসে আমি শুনছি যে গত ১৬ বছর এই যাইয়া ক্লাসে যাইয়া হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। হ্যাঁ? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এটা যদি সেই বিষয় হয়, সেই পড়ানোর বিষয় হয় তাহলে তুমি বলতে পারো। তা নাহলে তোমার কি দরকার তুমি ওখানে শুধু কি তাই? এই যে আপনার এই যে খুনি, এই যে স্বৈরাচার, এই যে লুটেরা, এই যে দেখেন কত হাজার কোটি টাকা ২৮ লক্ষ কোটি টাকা আপনার পাচার করেছে। তার গুণগান করেছে কাজ করেছে। এরা হলো আপনার ওই দলের মধ্যে আরো উপযুক্ত লোক ছিল। তাদেরকে না দিয়া যে সবচেয়ে চাটুকারিতা করতে পেরেছে, যে সবচেয়ে পদলেহন করতে পেরেছে তাকে উপাচার্য বানিয়েছে। এই উপাচার্য আমাদের নিয়ম আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনে আছে যে আপনি সরকার দিলে পরে আপনাকে নির্বাচন করতে হবে। সিলেক্ট নির্বাচন করে, প্যানেল নির্বাচন করে তারপরে আপনাকে প্যানেল পাঠাতে হবে রাষ্ট্রপতির কাছে। সেখান থেকে একজনকে দিবে। আমরা সবাই আমি ২৪ নম্বর ভাইস চ্যান্সেলর ছিলাম। ২৫ নম্বর ছিল প্রফেসর ফায়েজ। হ্যাঁ, আমরা এই ২৫ জনই কিন্তু আমরা এটা করেছি। এর মধ্যে আওয়ামীপন্থীও ছিল। আমরা সবাই কিন্তু নির্বাচন করেছি। নির্বাচন করার পরে রাষ্ট্রপতি আমাদেরকে চ্যান্সেলর আবার নিয়োগ দিয়েছে। এই এই ২৫-২৬ নম্বর হলো এই লোক যার কথা বলছি। সে ৮ বছর ছিল। প্রথম ৪ বছরে সে কোন নির্বাচনই দেয় নাই। নির্বাচনই দেয় নাই। তার ২০ বছর পর্যন্ত তার ২০ বছর পানিশমেন্ট হইতে পারে। ২০ বছর জেল হইতে পারে। দেখেন কি সাংঘাতিক যে এই ঢাকা ইউনিভার্সিটি ৭৩ এর যে আইন। এই আইনের কি লঙ্ঘন? এটা ভুলুণ্ঠিত করেছে সে। অথচ তার কোন শাস্তি নেই। শাস্তি অবশ্য হয়েছে সে আমরা শুনলাম ওই যে ঢাকা ক্লাবে রমজানের সময় ওখানে এমন খাওয়া খেয়েছে তারপরে ঘুরে পড়ে আপনার মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু। যে কোনো মৃত্যু খুব দুঃখজনক তার মৃত্যু হয়েছে এইভাবে। কিন্তু তার মৃত্যু হওয়ার আগে তার শাস্তি হওয়া উচিত ছিল। সেটা হলো না। বেঁচে গেল। এই ধরনের হাজার উদাহরণ আমি দিতে পারি। কিন্তু যেখানে আপনার আপনি এত কথা বলছেন কিন্তু এটা কানে প্রবেশ করে না। আমি প্রফেসর মোহাম্মদ ইউনূসকে চিনি। আমি মনে করি তার কানে যদি এটা প্রবেশ করে যে এই প্রতিবাদ হচ্ছে, এই জাতি চায়, এই জাতি তার মেরুদণ্ড যেন শক্ত করে দাঁড়াতে চায়। এই জাতি শিক্ষিত, এই যে নার্সিং, এই যে বিরাট কাজ করছেন এই যে আমাদের প্রফেসর আনিসুর রহমান ফারাইজি। এই যে আমি বলছি যে আমি নার্স, আমি যখন বাহরাইনের রাষ্ট্রদূত ছিলাম, আমি গেলে পরে সেখানে কেরালার নার্স, সেখানে আপনার ওই ফিলিপাইনের নার্স, সেখানে আমাদের দেশে কোনো নার্স নাই। এবং আমাদের দেশে যে কি সম্ভাবনা আপনার এই একটা আপনি যদি প্রত্যেক ইউনিভার্সিটির সাথে একটা নার্সিং কলেজ খুলে দেন, হ্যাঁ? তাহলে কত নার্স আমরা প্রডিউস করতে পারি এবং কত বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি। হ্যাঁ? তো এইভাবে আমরা তো এই জাতি আমরা যদি প্রকৃত শিক্ষা দিতে পারি, শিক্ষানীতি করতে পারি এবং সেই অনুযায়ী যদি শিক্ষা দিতে পারি, আমাদের দেশের চেহারাই পাল্টে যাবে। এই যে আপনি বলেন ফ্যামিলি প্ল্যানিং এ টাকা খরচ করেন, এখানে করেন, সেখানে করেন, কিচ্ছু দরকার নেই। আপনি জনগোষ্ঠীকে শিক্ষিত করেন। এই জনগোষ্ঠীকে শিক্ষিত করেন, আপনার সমস্যা এমনিতে সমাধান হয়ে যাবে। তো এই যে তাই বলছি যে আপনি স্থায়ী শিক্ষা কমিটি আছেন যদি নাও করেন, স্থায়ী কমিটি করলে আপনি আপনি অস্থায়ী আপনি হয়তো করলেন না। আমরা আমরা ডিমান্ড করি, আমরা চাই স্থায়ী শিক্ষা কমিটি কমিশন করেন। যদি না করেন, অস্থায়ী শিক্ষা কমিশন করেন। সেটা করলেন না। তারপরে কি? আপনারা শ্বেতপত্র প্রকাশ করেন যে দুর্নীতি এবং এই লুটপাটের বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার আ এই কয়েক কোটি টাকার বাজেট। কি সব লুটপাট করে খেয়ে দিচ্ছে। এই 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 প্রজেক্ট ওই প্রজেক্টের নামে আপনার মুক্তিযুদ্ধের প্রজেক্ট। আর এই মুক্তিযুদ্ধের প্রজেক্টে মুক্তিযুদ্ধ তো আমাদের জীবনের সাথে জড়িত। আমাদের অস্তিত্বের অংশ। আপনি কিসের মুক্তিযুদ্ধ প্রজেক্ট করে আবার আপনার ৫ কোটি টাকা খরচ ১০ কোটি টাকা খরচ করছেন। এইভাবে শেষ করে দিয়েছে। শিক্ষাকে শেষ করে দিয়েছে। আমি একটা অনুষ্ঠানে ২০১৪ সালে আমি আমি আর বেশি সময় নেব না, আমি শেষ করব। ২০১৪ সালে আমি যখন আ আ রিটায়ারমেন্ট এ যাই, তখন আমাকে একটা সম্বর্ধনা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই সম্বর্ধনায় প্রধান অতিথি ছিল তখনকার আ এই আপনার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম। নুরুল ইসলাম আমার পূর্ব পরিচিত। তো সেই অনুষ্ঠানে তো আমি এই কথা বললাম যে, "কি শিক্ষা দিচ্ছি? শিক্ষা
আপনার শিক্ষকে ইংরেজি লেখে, তার বাক্যের মধ্যে ভার থাকে না। আমি জিজ্ঞাসা করলাম, "ভার ছাড়া বাক্য হয়?" তো কি বাক্য লিখতে হবে? তো এখন আমাকে রুস্টার বলছে, এই চা খাওয়ার সময় আমরা কয়েক বলছে, "স্যার আপনি যে কথা বললেন, কেমনে ইংরেজি শিখবে বলেন স্যার? ইংরেজি তো সেই স্কুলে শেখার কথা। তো স্কুলে তো কেন শেখায়? তো কে শিখাবে? যে 3rd ডিভিশনে বিএ পাস করে কোথাও চাকরি পায় না। সেই জায়গায় স্কুলের মাস্টার হয়। সে ইংরেজি পড়ায়। তো সেই কি ইংরেজি পড়াবে? তাও হবে আপনি না শিক্ষামন্ত্রী দেশের। আপনি এই কথা বলছেন? কয় স্যার আপনি কি বলেন? আপনি আমাদের দেশে এত বড় শিক্ষাবিদ। আমার কি ক্ষমতা? আমি কি পারি? আপনি আপনাকে এখন ওই যে কে জানি বলছিল যে সেলিম ভুঁইয়া যে আপনি শিক্ষক আপনি যদি বেতন দেন, আপনার বেতন না দেন, তো সে শিক্ষক হবে কেন? আর বেতন দিলেও যদি আপনি এই কি বলে ওই যে এই পিয়নের বেতন দেন, তো সে শিক্ষক হবে কেন? আপনি মেধাবী ছাত্র কেন শিক্ষক হবে? এতে এগুলো এই সমস্যাগুলো দূর করতে হলে তো আপনার শিক্ষানীতি করতে হবে আপনাকে। শিক্ষানীতি ছাড়া আপনার শিক্ষানীতিটা তো একটা ফ্যাক্টরি। আপনি যদি একটা ভালো ফ্যাক্টরি করতে পারেন, তাহলে আপনার ফিনিশড প্রোডাক্ট ভালো হবে। আপনি ভালো আপনার এই অ্যা তরুণ-তরুণী দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করতে পারবেন। আর না হলে আপনার এইভাবে আরো ধ্বংস হয়ে যাবে। তাছাড়া আধিপত্যবাদ আছে। আমাদেরকে চাচ্ছে যে আমাদেরকে অশিক্ষিত রাখতে পারলে, অর্ধশিক্ষিত রাখতে পারলে তাহলে তাদের সুবিধা হয়। সেটা চলছে। আজকে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এই যে আমানুল্লাহ চলে গেছে আমার খুব প্রিয় ছাত্র ছিল। এই যে কলেজের বলছে। কলেজে অনার্স পড়ায় মাস্টার। কে অনার্স পড়ায়? কে কিসের অনার্স? এই বুড়ুগুমারি কলেজে অনার্স পড়াচ্ছে ফিজিক্সে। কিসের অনার্স সেখানে? কে পড়াবে অনার্স? কোথায় সেই শিক্ষক তৈরি করা হয়? এগুলো কি? এগুলো তামাশা সব। এগুলো বন্ধ করা উচিত। যাই হোক এগুলো আমি বলছি যে আমাদেরকে একটা শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি করতে হবে। আমাদের এই যে ভোকেশনাল এডুকেশন কি অপার সম্ভাবনা আছে আমরা যদি ভোকেশনাল এডুকেশন দিতে পারি, প্র্যাকটিক্যাল এডুকেশন দিতে পারি। তাহলে একটা শিক্ষিত জনগোষ্ঠী যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা জ্ঞান ভিত্তিক সমাজ আমরা তৈরি করতে পারবো। এবং জ্ঞান ভিত্তিক সমাজ তৈরি করতে পারলে একটা মানবিক সমাজ সৃষ্টি হবে। এবং সেটা যদি সৃষ্টি হয় তাহলে একটা গণতান্ত্রিক সমাজের দিকে আমরা যেতে পারবো। তা আমি এইজন্য এই আজকে যে দাবি এখানে উত্থাপিত হয়েছে, আমি আবারও নূরে আলমের মতো সাহসী তরুণদের আমি আমি তরুণ বলছি এইজন্য আমার তুলনায় অনেক তরুণ। তরুণরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে এই যে এখানে ২ জন তরুণ বক্তৃতা করেছে। একজন ওই যে কি নাম আপনার আব্দুল্লাহ আব্দুল্লাহ হাসান, হাসান, আরেকজন আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ। আমি আপনাদের বক্তৃতায় খুব অনুপ্রাণিত হয়েছি। আপনারা এই সাহস করে আবার আপনার আপনার একটা তো গণ অভ্যুত্থান হয়েছে আপনাদের সংগ্রাম কিন্তু শেষ হয় নাই আমি মনে করি। আপনারা এখন ক্লাসে যাবেন। ঠিক আছে। আপনাকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ক্লাসে যাবেন। কিন্তু আবার প্রয়োজনের সময় আবার রাস্তায় নেমে আসবেন। কিন্তু খালি সবসময় রাস্তায় থাকলে হবে না। লেখাপড়া করতে হবে। লেখাপড়া না করলে আপনি আপনি কি করে আপনি শিক্ষিত হবেন? সেই আমরা তো সেজন্য বলছি যে নূরে আলম বা বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট যে দাবি আজকে উত্থাপন করেছে তার সাথে আমরা সবাই একমত। আমরা একাত্ম বোধ করছি এবং এই দাবির জন্যে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।